প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলকেই যুক্তিবিজ্ঞানের ক্লাসে সাদর আমন্ত্রণ। সুদপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যে এই ক্লাসের আয়োজন করা হয়েছে, সেই এই ক্লাসে যুক্তিবিজ্ঞানের ইতিমধ্যে আমরা বেশ কতগুলো চ্যাপ্টার আলোচনা করে ফেলেছি। আমাদের আলোচনা আবর্তন পর্যন্ত, অর্থাৎ অমাধ্যম অনুমানের যে বিভাগ, অন্যতম একটি বিভাগ, সেই অমাধ্যম অনুমানের একটি অন্যতম বিভাগ আবর্তন পর্যন্ত আমরা আলোচনা করেছি। এবং সেই আবর্তনের আলোচনা প্রসঙ্গে আমি এটাও দেখিয়েছিলাম যে আবর্তনের বিগত 20 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবর্তন থেকে যে প্রশ্ন এসেছিল 8 নম্বরের, সেখানে আবর্তনের সংজ্ঞা, আবর্তনের নিয়ম উদাহরণ সহ ব্যাখ্যা এবং এবছরের সরল আবর্তন সম্ভব কিনা এই বিষয়ে একটি প্রশ্ন ইতিমধ্যে এসেছে। এবং লজিকের ক্ষেত্রে, অর্থাৎ বাক্যকে বচনে রূপান্তর করে তাদের আবর্তন ও বিবর্তনও আসে। তো আবর্তন আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসাবে অলরেডি আলোচিত হয়েছে। নেক্সট যে আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ আমরা এর পরে যে আলোচনায় যাচ্ছি, সেই আলোচনাটা হচ্ছে বিবর্তন। বিবর্তন একে ইংরেজিতে বলা হয় অবভার্সন। আর এই বিবর্তনের সংজ্ঞায় ঠিক একইভাবে আমরা যেমনটি আবর্তনের সংজ্ঞা দিয়েছিলাম সেইভাবেই দেব। বিবর্তন যেহেতু অমাধ্যমের ভাগ, অমাধ্যম যেহেতু অবরোহের ভাগ এবং অবরোহ যেহেতু যুক্তির ভাগ, তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে শুরু করব, যে অমাধ্যম অবরোহ যুক্তিতে। আবার বলছি, সংজ্ঞাটা শুরু হবে এইভাবে, যে অমাধ্যম অবরোহ যুক্তিতে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণের পরিবর্তন করে, অর্থের কোনো পরিবর্তন না করে, যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হিসাবে বসে। অর্থাৎ যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় রূপে গ্রহণ করা হয় যে যুক্তিতে, যে অনুমানে, সেই অনুমানকে বা সেই যুক্তিকে বলা হয় বিবর্তন। আবার বলছি, সংজ্ঞাটাকে আরেকটু পরিষ্কার করে নাও। বিবর্তনের সংজ্ঞায় বলা হচ্ছে যে বিবর্তন হচ্ছে অমাধ্যম অনুমানের একটি বিভাগ। এবং এখানে করা হয় কি না, বিবর্তনে যেটা যুক্তি বাক্য আর সিদ্ধান্তের গুণের পরিবর্তন করা হয়, গুণটা ভিন্ন হয়, গুণের পরিবর্তন হয়। আর কি, যুক্তিবাক্য আর সিদ্ধান্তের অর্থের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র গুণের পরিবর্তন হবে। আর যুক্তিবাক্যে যেটা বিধেয় পদ, সেটা সিদ্ধান্তের, যুক্তিবাক্যে যেটা বিধেয় পদ তার যেটা বিরুদ্ধ পদ, সেটা সিদ্ধান্তের বিধেয় রূপে বসবে। এটা হচ্ছে বিবর্তনের সংজ্ঞা। তাহলে বিবর্তনের সংজ্ঞাটাকে আমরা যদি আবর্তনের সঙ্গে ট্যালি করি, তাহলে আবর্তন অমাধ্যম, বিবর্তন অমাধ্যম। আবর্তনে কি হয়, যুক্তিবাক্য সিদ্ধান্তের গুণের পরিবর্তন হয় না, এক থাকে। কিন্তু বিবর্তনে যুক্তিবাক্য আর সিদ্ধান্তের গুণের পরিবর্তন হয়, অর্থের কোনো পরিবর্তন হয় না। আর কি না, আবর্তনে দেখো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় পদ স্থান পরিবর্তন করে, কিন্তু এখানে বিবর্তনে যুক্তিবাক্যের উদ্দেশ্য উদ্দেশ্যের জায়গাতেই থাকে, কিন্তু বিধেয় পদটা কি হয় না, যুক্তিবাক্যে যেটা বিধেয় পদ তার যেটা বিরুদ্ধ পদ, সেটা সিদ্ধান্তের বিধেয় রূপে গ্রহণ করা হয়। তাহলে এই গেল বিবর্তনের সংজ্ঞা। আমরা যদি একটা বিবর্তনের উদাহরণ নিই, যেমন ধরো সকল মানুষ হয় মরণশীল, আর তার বিবর্তিত রূপ হবে কোনো মানুষ নয় অমরণশীল। বিবর্তন আবর্তনের মতনই বিবর্তনের সংজ্ঞা একই রকমভাবে হয়েছে। মেন তফাৎ কোথায় না, ওখানে গুণ পাল্টায় না, এখানে গুণ পাল্টায়। আর ওখানে উদ্দেশ্য বিধেয়টা কি হয়, স্থান পরিবর্তন করে। এখানে শুধু বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহৃত হয়। এছাড়া সংজ্ঞার মধ্যে সেরকম কোনো প্রভেদ দুটোর মধ্যে নেই। আবর্তনে যেমন যুক্তিবাক্যকে আবর্তনীয় বলা হয়, বিবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যকে বলা হয় বিবর্তনীয়, আর সিদ্ধান্তকে বলা হয় বিবর্তিত। ঠিক একই রকম, ওখানে ছিল আবর্তনীয় আবর্তিত, এখানে হচ্ছে বিবর্তনীয় এবং বিবর্তিত। আবর্তনে যেমন দেখো আবার 4টে নিয়ম ছিল। আবর্তনে আমরা 4টে নিয়ম পেয়েছিলাম, বিবর্তনের ক্ষেত্রেও 4টে নিয়ম রয়েছে। বিবর্তনের নিয়মও হচ্ছে 4টে। সেই 4টে নিয়ম কি কি, আমরা একটা একটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাহলে বিবর্তনের প্রথম নিয়ম হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানেই বসবে। অর্থাৎ যুক্তিবাক্যে যেটা উদ্দেশ্যপদ, সেটা সিদ্ধান্তেও উদ্দেশ্য হবে। বিবর্তনের দ্বিতীয় নিয়ম, যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহৃত হবে। অর্থাৎ যুক্তিবাক্যে যেটা বিধেয় পদ, সেটা
সিদ্ধান্তের বিধেয় হবে না, তার বিরুদ্ধ পদটা সিদ্ধান্তের বিধেয় হবে। অর্থাৎ যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহৃত হবে। এটা হচ্ছে বিবর্তনের দ্বিতীয় নিয়ম। 3 নম্বর নিয়ম কি না, 3 নম্বর নিয়ম হচ্ছে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণের পরিবর্তন হবে। এটা যুক্তিবাক্য আর সিদ্ধান্তের গুণের পরিবর্তন হবে মানে হচ্ছে যুক্তিবাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত হবে নঙর্থক, আর যুক্তিবাক্য যদি নঙর্থক হয় সিদ্ধান্ত হবে সদর্থক। অর্থাৎ গুণের পরিবর্তন এখানে হবে। আর 4 নম্বর নিয়ম যেটা, সেটা হচ্ছে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণের কোনো পরিবর্তন হবে না। যুক্তিবাক্য ও সিদ্ধান্তের পরিমাণের কোনো পরিবর্তন হবে না। 4টে নিয়ম। এই 4টে নিয়ম বিবর্তনের ক্ষেত্রে 4টে নিয়ম, আবর্তনে যেমন 4টে নিয়ম, বিবর্তনও সেই 4টে নিয়ম। 4টে নিয়ম আবর্তনের সঙ্গে বিবর্তনের তফাৎ কোনখানটায়, সংজ্ঞার তফাৎ দেখিয়েছি। আবার দেখো নিয়মের ক্ষেত্রে কি তফাৎ না, ওখানে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধিও হতো, এখানে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্যই হবে। 2 নম্বর নিয়ম কি, যুক্তিবাক্যের যেটা বিধেয় পদ সেটা সিদ্ধান্তের উদ্দেশ্য হতো আবর্তনের ক্ষেত্রে, কিন্তু এখানে যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। 3 নম্বর নিয়মটা কি, 3 নম্বর নিয়ম হচ্ছে যুক্তিবাক্য সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যুক্তিবাক্য সিদ্ধান্ত এক থাকবে। কিন্তু এখানে দেখো যুক্তিবাক্য সিদ্ধান্তের গুণের পরিবর্তন হবে। যুক্তিবাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত নঙর্থক হবে, যুক্তিবাক্য নঙর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। 4 নম্বর নিয়ম যেটা, ওখানে ছিল 4 নম্বর নিয়মটা যেটা সমগ্র অবরোহণ মানের নিয়ম, অর্থাৎ যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। কিন্তু এখানে যে নিয়মটা সেটা হচ্ছে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণে কোনো পরিবর্তন হবে না, পরিমাণ এক থাকবে। দেখো আবর্তনের ক্ষেত্রে পরিমাণ পাল্টে যেতে পারে, আবার নাও পাল্টাতে পারে। যদি পরিমাণ এক থাকে সেটা সরল আবর্তন হতো, আর যদি পরিমাণ পাল্টে যেত তাহলে সেটা অসরল বা সীমায়িত আবর্তন হতো। কিন্তু বিবর্তনের ক্ষেত্রে পরিমাণ পরিবর্তন হবে না, অর্থাৎ পরিমাণ এক থাকবে, সামান্য হলে যুক্তিবাক্য সামান্য হলে সিদ্ধান্ত সামান্য, আর যুক্তিবাক্য যদি বিশেষ হয় সিদ্ধান্ত বিশেষ। 4টে নিয়ম। তাহলে দেখো বিবর্তনের দ্বিতীয় যে নিয়মটা, সেই নিয়মটার মধ্যে একটু আলোচনা করে নিই আমরা। দ্বিতীয় নিয়মে বলা হয়েছে যুক্তিবাক্যে যেটা বিধেয় পদ তার বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। তাহলে এখানে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে বিরুদ্ধ পদ কি, বিরুদ্ধ পদ জিনিসটা কি। সাধারণভাবে দেখবে যে কোনো একটা পদের পূর্বে অ হাইফেন যোগ করে দিলে, অ হাইফেন, তাহলে সেটা হয়ে যাবে তার বিরুদ্ধ পদ। অর্থাৎ আমরা যদি কোনো একটা পদের পূর্বে অ লিখে হাইফেন দিয়ে দিই তাহলে সেটাই হবে তার বিরুদ্ধ পদ। তাহলে বিরুদ্ধ পদ কি তাই অযুক্ত পদকে বিরুদ্ধ পদ বলে? না, অযুক্ত পদকে বিরুদ্ধ পদ বলে না। বিরুদ্ধ পদের সংজ্ঞা রয়েছে, বিরুদ্ধ পদ হচ্ছে সেই পদ, অর্থাৎ মূল পদকে বাদ দিয়ে বাকি সমস্ত পদই হলো ওই পদের বিরুদ্ধ পদ। আবার বলছি, বিরুদ্ধ পদ কি না, মূল পদকে বাদ দিয়ে বাকি সমস্ত পদই হলো ওই মূল পদের বিরুদ্ধ পদ। একটা উদাহরণ যদি আমরা নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মানুষ হচ্ছে আমাদের একটা পদ, মানুষ পদের বিরুদ্ধ পদ হচ্ছে অমানুষ। অমানুষ কথাটার মানে হচ্ছে মানুষকে বাদ দিয়ে বাকি সব, অর্থাৎ মূল পদকে বাদ দিয়ে বাকি সমস্ত পদই, বাকি সমস্ত কিছুই হলো ওই মূল পদের বিরুদ্ধ পদ। অযোগ করলে বিরুদ্ধ পদ হয়। আর এই বিরুদ্ধ পদ আর বিপরীত পদের দুটোর মধ্যে তফাৎ রয়েছে। বিপরীত পদের ক্ষেত্রে আমরা সাধারণভাবে একটা পদের পরিবর্তে নির্দিষ্ট একটা পদ পাই, যেমন সাদার বিপরীত পদ হচ্ছে কালো, কিন্তু সাদার বিরুদ্ধ পদ কিন্তু অসাদা। আর অসাদা মানে সাদা নয়, সাদা নয় সেটা লাল হতে পারে, নীল হতে পারে, হলুদ হতে পারে, অন্য সমস্ত রঙের হতে পারে। অর্থাৎ সাদাকে বাদ দিয়ে বাকি সমস্ত রঙই হবে তার বিরুদ্ধ পদ। বিপরীত পদ আর বিরুদ্ধ পদের মধ্যে তফাৎ, এই একটা মূল তফাৎ। বিপরীত পদের ক্ষেত্রে আমরা একটা পদের পরিবর্তে নির্দিষ্ট আর একটা পদ পাই, আর বিরুদ্ধ পদের ক্ষেত্রে আমরা সেই পদটাকে বাদ দিয়ে বাকি সমস্ত পদই হয়ে যায় তার বিরুদ্ধ পদ। আর বিপরীত পদেরতেও অযোগ করে বিপরীত পদ করা হয়, যেমন মঙ্গলজনক, এর বিপরীত পদ হচ্ছে অমঙ্গলজনক। তাহলে স্যার মঙ্গলজনকের বিপরীত পদ অমঙ্গলজনক, তাহলে মঙ্গলজনকের বিরুদ্ধ পদ কী হবে? অমঙ্গলজনকই হবে। তফাৎ কোথায় হবে না, দেখবে বিপরীত পদের ক্ষেত্রে অ হাইফেন থাকবে না, অমঙ্গলজনক কথাটা একসঙ্গে থাকবে। আর বিরুদ্ধ পদের ক্ষেত্রে দেখবে অ হাইফেন মঙ্গলজনক থাকবে। তাহলে আমরা কোনো একটা সাধারণ সিম্পলভাবে আমরা মনে রাখবো যে বিরুদ্ধ পদ মানে হচ্ছে কোনো একটা পদের পূর্বে অ যোগ করে হাইফেন দিলে সেটা হয়ে যাবে তার বিরুদ্ধ পদ। তাহলে বিবর্তনের ক্ষেত্রে আমরা দেখলাম যে যুক্তিবাক্যে যেটা বিধেয় পদ সেটার বিরুদ্ধ পদ, যুক্তিবাক্যে যেটা বিধেয় পদ তার বিরুদ্ধ পদ, অর্থাৎ অযোগ করে দিলে যেটা হবে সেটা হবে সিদ্ধান্তের বিধেয়।
তাহলে এটা গেল 4টে নিয়ম। তাহলে বিবর্তনে আবর্তনের মতন বিবর্তনেও 4টে নিয়ম। এই 4টে নিয়মের পরিপ্রেক্ষিতে আমরা দেখে নেব কোন বচনের বিবর্তন কি। যেমন আমরা আবর্তনের ক্ষেত্রে দেখেছিলাম যে এ বচনের আবর্তন এ করে, ই করে, আই করে এবং ও করে আমরা দেখেছিলাম। এ বচনের আবর্তন হচ্ছে আই বচন, ই এর আবর্তন ই বচন, আয়ের আবর্তন আই, ও এর আবর্তন হয় না। ঠিক এখানেও আমরা সেই একই পন্থাতে একই পদ্ধতিতে আমরা দেখে নেব যে কোন বচনের বিবর্তন কি বচন, অর্থাৎ নিরপেক্ষ বচনের বিবর্তন কি। তো নিরপেক্ষ বচন মানে 4টে বচন, প্রথমে এ বচন, তাহলে এ বচনের বিবর্তন কি হবে। তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে নেবো এ বচনের উদাহরণ নিয়ে তার বিবর্তন এ করব, ই করব, আই করব এবং ও করব। 4টে করে দেখব কোনটা হবে কোনটা হবে না। তাহলে আমরা যদি এরকম একটা উদাহরণ নিই যে সকল শিশু হয় সরল, সকল শিশু হয় সরল, এই যে আমরা উদাহরণটা নিয়েছি, এই উদাহরণটাতে আমরা যদি এর বিবর্তন করি, এটা এ বচন, এর বিবর্তন যদি প্রথমে আমরা এ করি তাহলে কি হবে না, এ করলে হবে সকল শিশু হয় অসরল। আমরা যদি এই বচন করি, এই বচনের বিবর্তন যদি আমরা এই বচন করি তাহলে কি দাঁড়াবে না, উদ্দেশ্য থাকবে, বিধির বিরুদ্ধ পদ বিধি অযোগ হবে, তাহলে সকল শিশু হয় অসরল। তাহলে এখানে দেখো বিবর্তনের প্রথম নিয়ম এবং দ্বিতীয় নিয়মটা ঠিকই আছে। প্রথম নিয়ম উদ্দেশ্য হচ্ছে, 2 নম্বর নিয়ম বিধেয় পদের বিরুদ্ধ পদ বিধেয় হয়েছে, কিন্তু 3 নম্বর নিয়মে দেখো বিবর্তনে গুণের পরিবর্তন হয় থাকলে নয় হয়, এখানে সেটা হয়নি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল শিশু হয় সরল, এখানে নেওয়া হয়েছে সকল শিশু হয়, তাহলে ওখানেও হয় আছে এখানেও হয় আছে, গুণের পরিবর্তন হওয়ার কথা হয়নি। তাহলে 3 নম্বর নিয়ম লঙ্ঘন করছে। 4 নম্বর নিয়ম পরিমাণ 1 থাকবে, এ বচনের সামান্য, তার পরিমাণ এ সামান্যই হয়েছে। তাহলে এ বচনের বিবর্তন যদি আমরা এ করি তাহলে বিবর্তনের 3 নম্বর নিয়মটা এখানে লঙ্ঘিত হবে, কাজে আমরা বলতে পারি এ বচনের বিবর্তন এ বচন নয়। তাহলে এ বচনের বিবর্তন যদি ই করি তাহলে কি দাঁড়াবে, তাহলে কোনো শিশু নয় অসরল, সকল শিশু হয় সরল, এর বিবর্তন যদি আমরা ই বচন করি তাহলে দাঁড়াবে কোনো শিশু নয় অসরল। এই যে আমরা বিবর্তনটা করলাম, এটা নিয়ম ঠিক আছে কিনা আমরা দেখে নিতে পারি। তাহলে উদ্দেশ্য পদ দেখো, উদ্দেশ্য হয়েছে বিধেয় পদে অযোগ করে বিধেয় হয়েছে, ওই যে অসরল বললাম। 3 নম্বর নিয়ম ওখানে এ বচন হয়, এখানে নয় আছে, ই বচনে নয়। আর 4 নম্বর নিয়ম এ বচন সামান্য, ই বচনও সামান্য, তাহলে এখানে 4টে নিয়মই মান্য করছে, মিলে যাচ্ছে। অতএব এ বচনের বিবর্তন আমরা ই বচন পেলাম, এ বচনের বিবর্তন ই বচন আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে এ বচনের বিবর্তন ই হলো। এরপর এ বচনের বিবর্তন আয় হয় কিনা দেখে নাও। এ বচনের বিবর্তন আয় হবে না, কেন, এ বচন হয় আর আয় বচনও হয়, তাহলে বিবর্তনের 3 নম্বর নিয়ম লঙ্ঘন করে যাবে। আবার দেখো এ বচন সামান্য, আয় বচন বিশেষ, তাহলে 4 নম্বর নিয়মটা লঙ্ঘন করবে। তাহলে এই বচনের বিবর্তন যদি আমরা আয় করি তাহলে 3 এবং 4 নম্বর নিয়ম লঙ্ঘন করবে। আর এই বচনের বিবর্তন যদি আমরা ও বচন করি তাহলে বিবর্তনের 4র্থ নিয়ম, প্রথম দ্বিতীয় তৃতীয় ঠিকই থাকবে, কিন্তু 4র্থ নিয়ম যে এ বচন সামান্য আর ও বচন হচ্ছে বিশেষ, এই নিয়মটা এখানে লঙ্ঘন করে যাবে। কাজেই আমরা বলতে পারি যে এ বচনের বিবর্তন এ নয়, আই নয়, ও নয়, এ বচনের বিবর্তন হলো ই বচন। এটা যে বচনের বিবর্তন ক্ষেত্রে। আবার দেখো ই বচনে যদি আমরা একটা উদাহরণ নিই, কোনো মানুষ নয় অমর, এটা ই বচন, এর বিবর্তন প্রথমে যদি এ করি তাহলে কি হবে, সকল মানুষ হয় অমর। তাহলে দেখো উদ্দেশ্য হয়েছে বিধেয় পদে অযোগ করে বিধেয় হয়েছে। 3 নম্বর নিয়ম যেটা গুণের পরিবর্তন হবে, এটা ছিল ই বচন, ওটা হয়েছে এ বচন, মানে নয় ছিল হয় হয়েছে, তাহলে গুণের পরিবর্তন হয়েছে। আর ই বচন সামান্য, এ বচনও সামান্য, কাজে 4টে নিয়মই মান্য করেছে। তাহলে ই বচনের বিবর্তন আমরা দেখতে পেলাম এ বচন হলো। ই বচনের বিবর্তন এ বচন হলো। ই বচনের বিবর্তন কি ই হবে, ই হবে না, কেন না, ই নয়, আবার এখানেও যদি নয় থাকে তাহলে গুণের পরিবর্তন হচ্ছে না। ই বচনের বিবর্তন কি আয় হবে, আয়ও হবে না, কেন না, আয় বচন যদি আমরা বিবর্তন করি তাহলে প্রথম দ্বিতীয় ঠিকই আছে। 3 নম্বর নিয়ম দেখো এখানে নয় আছে, এখানে হয় আছে, ঠিক আছে, কিন্তু 4 নম্বর নিয়মটা লঙ্ঘন করে যাবে। 4 নম্বর নিয়মটা কি না, 4 নম্বর নিয়ম হচ্ছে পরিমাণ 1 থাকবে, তাহলে ই বচন সামান্য, আয় বচন হচ্ছে বিশেষ, তাহলে আয় হবে না। আবার ও বচন করলে ঠিক একই, 3 এবং 4 নম্বর নিয়ম লঙ্ঘন করে যাবে। কাজেই আমরা বলতে পারি ই বচনের বিবর্তন শুধুমাত্র হবে এ বচন। তাহলে এর বিবর্তন পেলাম ই, এর বিবর্তন পেলাম এ। 3 নম্বর যেটা বচন সেটা হচ্ছে আই বচন। আই বচনের একটা উদাহরণ যদি আমরা নিই, কোনো মানুষ হয় স্বার্থপর, তাহলে কোনো মানুষ হয় স্বার্থপর, এই উদাহরণটা যদি আমরা নিই তাহলে আমাদের এখানে দেখব যে কোনো মানুষ হয় স্বার্থপর, এটাই আই বচন। তাহলে এর বিবর্তন যদি আমরা এ করি তাহলে কোনো মানুষ হয়, এ বচনেও হয়, এখানেও হয় আছে, তাহলে গুণ 1 থেকে যাচ্ছে, কিন্তু গুণ 1 থাকবে না, তাহলে আই বচনের বিবর্তন এ বচন হবে না। আই বচনের বিবর্তন যদি ই করি, অর্থাৎ আই বচনের বিবর্তন যদি আমরা ই বচন করি তাহলে আই বচনের বিবর্তন ই বচন করলে হবে কি, দেখো আই বচনের বিবর্তন যদি আমরা ই করি, প্রথম দুটো নিয়ম ঠিক আছে, 3 নম্বর নিয়ম এখানে
আই বচন হয়, ই বচন নয়, ঠিকই আছে, কিন্তু 4 নম্বর নিয়ম দেখো, আই বচন বিশেষ, ই বচন হচ্ছে সামান্য, তাহলে 4 নম্বর নিয়ম লঙ্ঘন করে যাচ্ছে। তাহলে আই বচনের বিবর্তন ই বচনও নয়। আই বচনের বিবর্তন যদি আই করি তাহলে হয় হয়ে যাবে, গুণ 1 থেকে যাবে, তাহলেও হবে না। আই বচনের বিবর্তন কি হবে? ও হবে। ওটা কেন হবে না? দেখো উদ্দেশ্য, তাহলে কোনো মানুষ হয় স্বার্থপর, এটা হবে কোনো মানুষ নয়, অস্বার্থপর। উদ্দেশ্য আছে, বিধেয় বিরুদ্ধ পদ বিধেয় হয়েছে, আই বচন হয়, ও বচন নয়, গুণের পরিবর্তন হয়েছে। আর দেখো আই বচন বিশেষ, ও বচন বিশেষ, পরিমাণে কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা দেখতে পেলাম আই বচনের বিবর্তন হচ্ছে ও বচন। আর এই 3টে বচনের বিবর্তনের যে ট্রেন্ড অর্থাৎ ধারা, সেই ধারাটাকে আমরা দেখে বলতে পারি এ ই এ, আই ও, অতএব ও বচনের বিবর্তন হবে কি? আই। এটাই সাধারণভাবে ধরে নেওয়া যায়। তাহলে যাই হোক, আমরা করে দেখে নিই। তাহলে ও বচনের বিবর্তন যদি আমরা করি, তাহলে ও বচনের বিবর্তন এ যদি করি, তাহলে ও হচ্ছে নঙর্থক, এ হচ্ছে সদর্থক, ঠিক আছে, কিন্তু ও বিশেষ, এটা কি সামান্য, তাহলে পরিমাণ 1 থাকছে না। আচ্ছা, ও বচনের বিবর্তন যদি আমরা ই করি তাহলেও হবে না, কারণ গুণ 1 থেকে যাবে, ও নয়, ইও নয়, এটাও হবে না। ও বচনের বিবর্তন যদি আমরা আই করি তাহলে হবে। ও বচনের বিবর্তন আই বচন করলে হবে, কেননা উদ্দেশ্য, বিধির বিরুদ্ধ পদ বিধিও, ও বচন নয়, আই বচন হয়, আর ও বচনও বিশেষ, আই বচনও বিশেষ। তাহলে ও বচনের বিবর্তন আই বচন হলো, কিন্তু ও বচনের বিবর্তন যদি আমরা ও করি তাহলে ও বচনের বিবর্তন ও করলে 3 নম্বর নিয়মটা এখানে লঙ্ঘন করে যাবে। কাজে আমরা বলতে পারি ও বচনের বিবর্তন হলো আই বচন। তাহলে এই যে আলোচনা আমরা পেলাম, এই যে বিবর্তনের আলোচনাটা আমরা করলাম, নিয়মের কোষ্ঠীপাথরের কোন বচনের বিবর্তন কি, সেখানে আমরা সংক্ষেপে যদি বিবর্তনটাকে তুলে ধরি তাহলে আমরা দেখব যে এ বচনের বিবর্তন ই বচন, ই এর বিবর্তন এ বচন, আই বচনের বিবর্তন ও বচন, আর ও বচনের বিবর্তন হচ্ছে আই বচন। এ ই এ, আই ও আই, এটা হচ্ছে বিবর্তন। তাহলে বিবর্তনের সঙ্গে আবর্তনের আবার যদি আমরা তফাৎ করি, বিবর্তন এবং আবর্তনে যদি আমরা পার্থক্য করি তাহলে কি পাবো না? বিবর্তন দেখো, আবর্তনের আর বিবর্তনের মধ্যে তফাৎ করতে গেলে প্রথমেই দেখতে পাবো যে আবর্তন হচ্ছে তোমার গুণ 1 থাকে, বিবর্তনে গুণ পাল্টে যায়। তারপর আবর্তনের উদ্দেশ্য বিধেয়তে যায়, কিন্তু বিবর্তনে উদ্দেশ্যে থাকে। আবর্তনে বিধেয় পদ উদ্দেশ্যে আসে, কিন্তু বিবর্তনে বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হয়। আচ্ছা, তারপরে দেখো আবর্তনের ক্ষেত্রে আমরা দেখেছি যে আবর্তনের ক্ষেত্রে এ বচনের আবর্তন আই, এখানে এ বচনের আবর্তন বিবর্তন হচ্ছে ই, ওখানে ই এর আবর্তন ই, কিন্তু এখানে ই এর বিবর্তন হচ্ছে এ। তাহলে এই যে তফাৎগুলো আমরা দেখতে পাচ্ছি, এই তফাৎগুলো আমরা আবর্তন বিবর্তনের আলোচনার পরিপ্রেক্ষিত থেকে এই পার্থক্যগুলো নিজের থেকে বেরিয়ে আসছে। আমাদের এই পার্থক্যগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আবর্তন এবং বিবর্তনের পার্থক্য খুব একটা আসে না, তবুও আলোচনার স্বার্থে আমরা এই জিনিসগুলোকে নিয়ে তুলে ধরলাম। তাহলে বিবর্তনের সংজ্ঞা হলো, বিবর্তনের উদাহরণ দিয়েছি, বিবর্তনের নিয়ম বলেছি, এবং সেই নিয়মের কোষ্ঠীপাথরে কোন বচনের বিবর্তন কি হবে সেটাও আমি দেখালাম এখানে। এরপর দেখো বিবর্তনের আমরা বিভাগটা আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা বিবর্তনের পুরো চ্যাপ্টারটাই এখানে আলোচনার মধ্যে নিয়ে আসবো, কারণ আবর্তনের ক্ষেত্রে যতটা আমরা 2টো ক্লাস ধরে আবর্তনের চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম, কিন্তু এখানে 2টো ক্লাসের কোনো প্রয়োজন হবে না, কারণ এখানে বিবর্তনটা অনেকটা আবর্তনের ধারার মতন, অর্থাৎ আবর্তন যদি কেউ বুঝে থাকে তাহলে বিবর্তন সে সহজেই বুঝে যাবে, আর একই প্রায় এক। দেখো আবর্তন সংজ্ঞা, এখানেও সংজ্ঞা, ওখানে আবর্তনীয় আবর্তিত, এখানে বিবর্তনীয় বিবর্তিত, ওখানে 4টে নিয়ম, এখানেও 4টে নিয়ম, ওখানে 4টে বচনের আবর্তন কি সেটা বের করেছি, এখানেও 4টে বচনের বিবর্তন কি সেটাও বের করেছি। আবার দেখো ওখানে আবর্তনের কটা ভাগ ছিল? 2টো, এখানেও বিবর্তনের 2টো ভাগ, বিবর্তনকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সমবিবর্তন আর একটা হচ্ছে বস্তুগত বিবর্তন। সমবিবর্তন আর বস্তুগত বিবর্তন। তাহলে এই যে বিবর্তনের আমরা বিভাগটা পাচ্ছি, বিবর্তনের 2টো ভাগ, সেই 2টো ভাগ কি কি? একটা হচ্ছে সমবিবর্তন, কন্ট্রাপোজিশন, আর একটাকে বলা হয় কি না ম্যাটেরিয়াল অবভার্সন, বস্তুগত বিবর্তন। তাহলে আমরা দুটোই আলোচনা করে নেব। বিবর্তনকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সমবিবর্তন। তাহলে সমবিবর্তন কি? দেখো আমরা যে অমাধ্যম অনুমানের যে 9টা ভাগ বলেছিলাম, যে অমাধ্যম অনুমানের 9টা ভাগ, তার মধ্যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 4টে, মূলত আমাদের 3টে, কিন্তু আমরা এখানে 4টে পাই। একটা হচ্ছে আবর্তন, 2 নম্বর হচ্ছে বিবর্তন, আর 3 নম্বর হচ্ছে সমবিবর্তন। দেখো এই সমবিবর্তনটা আমাদের আলোচনার মধ্যে ছিল, অর্থাৎ অমাধ্যম অনুমানের একটা ভাগের মধ্যে। তো আমরা যদি
সমবিবর্তনটাকে বিবর্তনের ভাগের মধ্যে ফেলে দিই, তাহলে আমরা এখানে তিনটে জিনিস আলোচনা করছি: আবর্তন, বিবর্তন আর বচনের বিরোধিতা। এই তিনটে জিনিস আমরা এখানে আলোচনা করব। তো বিবর্তনের দুটো ভাগ, সেই বিবর্তনের দুটো ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে সমবিবর্তন, কন্ট্রাপোজিশন বলা হয়। তাহলে সমবিবর্তন কাকে বলে? সমবিবর্তন কি বলছে? যে বিবর্তনে যুক্তিবাক্যের, খুব ভালো করে শুনবে, সমবিবর্তন জিনিসটা কি? যে বিবর্তনে প্রথমে যুক্তিবাক্যটাকে বিবর্তিত করা হয়, তারপর সেই বিবর্তিত বচনটার আবর্তিত করা হয়, নিয়ে সেই আবর্তিতটার পুনরায় বিবর্তিত করা হয়, সেই বিবর্তনকে বলা হয় সমবিবর্তন। আবার বলছি, যে বিবর্তনে প্রদত্ত যে বচন বা যুক্তিবাক্য, সেই যুক্তিবাক্যটাকে প্রথমে কি করা হয়? বিবর্তিত করা হয়, নিয়ে সেই বিবর্তিতটার কি করা হয়? আবর্তিত করা হয়, এবং সেই আবর্তিতটার পুনরায় বিবর্তিত করা হয়, সেটাকেই বলা হয় সমবিবর্তন। তাহলে প্রথমে কি? বচন। সেই বচনটার কি করছি? প্রথমে সেই বচনটাকে প্রথমে বিবর্তন করব, বিবর্তনের পর সেই বিবর্তনটার আবর্তন করব, নিয়ে সেই আবর্তনটার পুনরায় বিবর্তন করব, করে যেটা পাবো সেটাই হবে মূল বচনের সমবিবর্তন। বোঝা গেল? বিষয়গুলোকে ঠিকভাবে আগে উপলব্ধি করো, আগে বিষয়গুলোকে ধরে নাও, কি বলতে চাইছি, কি জিনিস, সেটাকে ধরার পর তারপরে আমরা সেই বিষয়ের ডিটেলসে আরও লজিক বা সেগুলোকে, আমরা প্রথম বিষয় হচ্ছে সংজ্ঞাকে ধরে নিতে হবে, সংজ্ঞাটাকে বুঝে নিতে হবে, সংজ্ঞাটা কি বলছে বা সংজ্ঞার মধ্যে কি বলা হলো। সংজ্ঞার মধ্যে বলা হলো যেটা, সেটা হচ্ছে যে বিবর্তনে যুক্তিবাক্যকে প্রথমে বিবর্তন করা হয়, তারপর সেই বিবর্তনটাকে আবর্তন করা হয়, নিয়ে সেই আবর্তনটার পুনরায় বিবর্তন করা হয়, সেই বিবর্তনকে বলা হয় সমবিবর্তন বা কন্ট্রাপোজিশন। সমবিবর্তন বা কন্ট্রাপোজিশন। সমবিবর্তন এই যে বিষয়টা, এই বিষয়টা দেখো, আমরা যদি একটা উদাহরণ নিই, আমরা সমবিবর্তন কোন বচনের সমবিবর্তন কি সেটাও আমরা এখানে দেখব। যে চারটে বচন আছে, এ, ই, আই এবং ও বচন, সেই চারটে বচনের সমবিবর্তন কি হবে সেটা যদি আমরা এখানে তুলে ধরি, সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যদি প্রথমে এ বচনের সমবিবর্তন করি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখে নিই। দেখো, এ বচন, আমরা আগের উদাহরণটাই আবার নিয়ে নেব, সকল শিশু হয় সরল। তাহলে এর সমবিবর্তন কি হবে? এর সমবিবর্তন হবে সকল অসরল হয় অশিশু। আবার বলছি, আমরা যদি সমবিবর্তন করি এ বচনের, তাহলে দেখব এ বচনের সমবিবর্তন এ বচনই হয়। তাহলে সকল শিশু হয় সরল, এর সমবিবর্তন হবে সকল অশিশু হয় অসরল, অসরল হয় অশিশু। সকল শিশু হয় সরল, এর সমবিবর্তন হবে সকল অসরল হয় অশিশু। কিভাবে হবে? তাহলে আমরা দেখো, সংজ্ঞাটাকে ধরেই আমরা বিষয়টাকে দেখে নিই। তাহলে সমবিবর্তনের সংজ্ঞাতে কি বলা হয়েছে না, প্রথমে যুক্তিবাক্য বা বচনটাকে প্রথমে কি করব? বিবর্তন করব। তাহলে আমার যুক্তিবাক্য বা বচনটা কি? আমি কি বচন নিয়েছি? সকল শিশু হয় সরল। তাহলে সকল শিশু হয় সরল, এই বচনটাকে প্রথমে বিবর্তন করো। তাহলে বিবর্তন করলে এটা এই বচন, এই বচনের বিবর্তন কি হয়? ই বচন। তাহলে কি হবে? কোনো শিশু নয় অসরল। প্রথমে যুক্তিবাক্যটাকে, বচনটাকে প্রথমে বিবর্তন করলাম, তাহলে আমি বিবর্তন করে কি পেয়েছি? কোনো শিশু নয় অসরল। এই বিবর্তনটার আবার আবর্তন করব, তাহলে ই বচনের আবর্তন কি? ই বচন। তাহলে কি দাঁড়াবে? কোনো অসরল নয় শিশু। ই বচনের আবর্তন ই বচন, তাহলে কোনো অসরল নয় শিশু, এটা পেলাম। এর আবার বিবর্তন করব, তাহলে কোনো অসরল নয় শিশু, এটাকে যদি আমরা বিবর্তন করি, তাহলে ই বচনের বিবর্তন হবে এ, তাহলে হবে সকল অসরল হয় অশিশু। তোমরা খাতা নিয়ে আস্তে আস্তে বিষয়টাকে দেখো, আস্তে আস্তে লিখে দেখো, এটাই আসবে। প্রথমে এই বচনটা নাও, সকল শিশু হয় সরল, নিয়ে তার নিচে বিবর্তিত লেখো, নিয়ে বিবর্তিত করে দাও। তাহলে বিবর্তিত করলে এই বচনে বিবর্তিত একটু আগে আমরা পেয়েছি, এই বচনে বিবর্তিত ই বচন। ই বচন হলে কি হবে? কোনো শিশু নয় অসরল। নিয়ে সেই বিবর্তিতটা আবার আবর্তিত করো, তাহলে ই বচনের আবর্তন কি হয়? ই হয়। তাহলে কি হবে? কোনো অসরল নয় শিশু। আর এইটার আবার বিবর্তন করলে কি হবে? সকল অসরল হয় অশিশু। তাহলে ওই যে সকল শিশু হয় সরল, এর সমবিবর্তিত রূপ হচ্ছে সকল অসরল হয় অশিশু। এটা এই বিবর্তন আবর্তন বিবর্তন, এটাই হচ্ছে সমবিবর্তনের মূল ফর্মুলা। এই ফর্মুলা ধরে যদি আমরা সমবিবর্তন করি এ বচনে, তাহলে এ বচনের সমবিবর্তন হবে কি বচন? এ বচন। ই বচনের সমবিবর্তন হবে কি বচন? ও বচন। কি করে আমরা পাবো, তাই তো? তাহলে
ই বচন, যে কোনো একটা উদাহরণ নেবে। তাহলে ই বচনটাকে প্রথমে কি করব? বিবর্তন। বিবর্তন করলে ই বচনের বিবর্তন কি হয়? ই বচনের বিবর্তন কি হয়? এ হয়। তাহলে ই বচনের বিবর্তন হবে এ। সেই এ বচনটার আবার কি হবে? আবর্তন। তাহলে এ বচনের আবর্তন আই হয়, আই। আর আই বচনের আবার বিবর্তন করবো, তাহলে সেটা হবে আই বচনের বিবর্তন হচ্ছে ও বচন। তাহলে ই বচনের সমবিবর্তন হচ্ছে ও বচন। তাহলে আমি যদি কোনো মানুষ নয় অমর এই উদাহরণটা ধরে সমবিবর্তন করি, আমি তাহলে সমবিবর্তনে কি পাবো না, কোনো অমর নয় অমানুষ। এই বচনের সমবিবর্তন হচ্ছে ও বচন। ঠিক আছে। এরপর যেটা 3 নম্বর বচন, সেটা আছে আই বচন। আই বচনের সমবিবর্তন হয় না। আই বচনের সমবিবর্তন সম্ভব নয়। কেন না, দেখো সমবিবর্তনে প্রথমে কি করতে হয়? বিবর্তন। নিয়ে সেই বিবর্তনটার আবার কি করতে হয়? আবর্তন। তাহলে আই বচনটা যদি আমরা প্রথমে বিবর্তন করি, তাহলে কি বচন হবে? আই বচনের বিবর্তন হচ্ছে ও বচন। আর ও বচনের আবর্তন তো হয় না, আমরা জানি। একটু খেয়াল করে দেখো, আই বচনকে যদি আমরা সমবিবর্তন করতে চাই, তাহলে আই বচনটাকে প্রথমে কি করতে হবে? বিবর্তন। তাহলে আই বচনের বিবর্তন করলে কি বচন হবে? ও বচন। ও বচনের তো আর আবর্তন হবে না। তাহলে যেহেতু ও বচনে আবর্তন হচ্ছে, তাহলে হচ্ছে না, তাই ও বচনে আমরা বলতে পারি আই বচনের সমবিবর্তন সম্ভব নয়। ঠিক আছে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ও বচন। ও বচন, ও বচন ধরো আমি ও বচনটাকে যদি সমবিবর্তন করি, তাহলে ও বচনের প্রথমে বিবর্তন করবো। তাহলে ও বচনের বিবর্তন কি? আই। আয়ের আবর্তন করলে কি হবে? আই হবে। আর সেই আয়ের আবার বিবর্তন করলে কি হবে? ও হবে। কাজে ও বচনের সমবিবর্তন হচ্ছে ও বচন। তাহলে কোনো মানুষ নয় স্বার্থপর, এর যদি সমবিবর্তন করি, তাহলে আমার কি দাঁড়াবে? কোনো অস্বার্থপর নয় অমানুষ। মানে উদ্দেশ্যের সঙ্গে অযোগ করে বিধেয়তে পাঠিয়ে দাও, আর বিধেয়ের সঙ্গে অযোগ করে উদ্দেশ্যে নিয়ে চলে এসো। তাহলে আমি আবার বলছি যে সমবিবর্তন কোন বচনের সমবিবর্তন কি, সেটাকে প্রথমে মনে রাখতে হবে। এ বচনের সমবিবর্তন কি? আমি দেখালাম এ বচন। তাই তোমাকে যদি সমবিবর্তন করতে বলে, তুমি ভেঙে বিবর্তন আবর্তন বিবর্তন এইভাবেও করতে পারো, আবার ডাইরেক্টও করে দিতে পারো। ওকে। তাহলে এই গেল সমবিবর্তন। এরপর যেটা আসছে বিবর্তনের আরেকটা ভাগ, সেটা হচ্ছে বস্তুগত বিবর্তন। বস্তুগত বিবর্তন যেটাকে বলা হয় ম্যাটেরিয়াল অবভার্সন। ম্যাটেরিয়াল অবভার্সন। তাহলে বস্তুগত বিবর্তন কি হচ্ছে? বস্তুগত বিবর্তন হচ্ছে বিবর্তনের একটা ভাগ। আর এই বস্তুগত বিবর্তনের প্রবক্তা হচ্ছে তর্কবিদ বেইন। BAIN, বয়িকার হর্ষই দন্তর নাম, তর্কবিদ বেইন। তাহলে তর্কবিদ বেইন হচ্ছে বস্তুগত বিবর্তনের প্রবক্তা। তাহলে বস্তুগত বিবর্তনের সংজ্ঞা তিনি কিভাবে দিয়েছেন? বলছেন যে বিবর্তনে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের বিপরীত পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য ও বিধেয় রূপে গ্রহণ করা হয়, সেই বিবর্তনকে বলা হয় বস্তুগত বিবর্তন। সংজ্ঞাটা দিয়েছি, সংজ্ঞাটা আবার বলছি, সংজ্ঞাটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। বস্তুগত বিবর্তনের সংজ্ঞা কি না? বস্তুগত বিবর্তন হচ্ছে সেই বিবর্তন যেখানে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের বিপরীত পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য ও বিধেয় রূপে গ্রহণ করা হয়। ভাঙলে সংজ্ঞাটাকে যদি আমরা ভাঙি, তাহলে দেখতে পাবো প্রথমে কি যুক্তিবাক্যের উদ্দেশ্যের বিপরীত পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, আর যুক্তিবাক্যের বিধেয়ের বিপরীত পদ সিদ্ধান্তের বিধেয় হবে। এটা হচ্ছে বস্তুগত বিবর্তন। উদাহরণ আমরা যদি নিই, তাহলে এরকম দাঁড়াবে যে যুদ্ধ হয় অমঙ্গলজনক। তাহলে যুদ্ধ হয় অমঙ্গলজনক, তাহলে উদ্দেশ্যকে যুদ্ধ। তাহলে যুদ্ধের বিপরীত কি? শান্তি। আর অমঙ্গলজনকের বিপরীত পদ কি? মঙ্গলজনক। তো যুদ্ধ হয় অমঙ্গলজনক, তার বস্তুগত বিবর্তন হবে শান্তি হয় মঙ্গলজনক। আবার ধরো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যুবক হয় সবল। তাহলে যুবক এর বিপরীত পদ কি? বৃদ্ধ। আর সবলের বিপরীত পদ কি? দুর্বল। তাহলে যুবক হয় সবল, এর বস্তুগত বিবর্তন হবে বৃদ্ধ হয় দুর্বল। এটা হচ্ছে বস্তুগত বিবর্তন। বস্তুগত বিবর্তন মূলত কি না? বস্তুগত বিবর্তন হচ্ছে সেই বিবর্তন যেখানে আমরা যুক্তিবাক্যের যেটা উদ্দেশ্য এবং বিধেয় তাদের বিপরীত পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য ও বিধেয় রূপে গ্রহণ করি, এই বস্তুগত বিবর্তন। তাহলে এই বস্তুগত বিবর্তন কার ভাগ? বিবর্তনের ভাগ। এই বস্তুগত বিবর্তন প্রকৃত বিবর্তন কিনা সেটাও আমরা দেখে নিই। বলছে বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন? অনেকে প্রশ্ন করে এখানে যে বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়? তাহলে বস্তুগত বিবর্তন প্রকৃত না প্রকৃত নয় সেটা আমরা বিচার করব, একটাই তার মানদণ্ড, সেটা হচ্ছে নিয়ম। তাহলে বস্তুগত বিবর্তনটাকে আমরা এই বিবর্তনের নিয়মে বিচার করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে বস্তুগত বিবর্তন বিবর্তন না বস্তুগত বিবর্তন বিবর্তন নয়। তাহলে বস্তুগত বিবর্তন কিনা তা আমরা বিবর্তনের প্রথম নিয়ম ধরে বুঝে নেব। তাহলে বিবর্তনের প্রথম নিয়ম দেখো, উদ্দেশ্যপদ উদ্দেশ্যই হয়। যুক্তিবাক্যে যেটা উদ্দেশ্যপদ, সিদ্ধান্তের কি হয়? উদ্দেশ্যপদ হয়। কিন্তু এখানে সেটা হচ্ছে না। বস্তুগত বিবর্তনে যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে না, যুক্তিবাক্যে যেটা উদ্দেশ্যপদ তার বিপরীত পদটা সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে। ওই যে বললাম
বৃদ্ধ, বৃদ্ধটা এখানে বৃদ্ধ বসছে না, এখানে হচ্ছে যুবক, তার মানে বিপরীত পদটা হচ্ছে, তাহলে প্রথম নিয়ম লঙ্ঘন করে গেল। 2 নম্বর নিয়ম কি, যুক্তিবাক্যে যেটা বিধেয় পদ তার বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। যুক্তিবাক্যে যেটা বিধেয় পদ সেটার বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হবে। তো যুক্তিবাক্যের বিধেয় পদকে না, বৃদ্ধ হয় দুর্বল, তাহলে দুর্বলটা হচ্ছে কি, দুর্বলটা হচ্ছে বিধেয় পদ, তাহলে এই দুর্বলের বিরুদ্ধ পদ কি, অদুর্বল, কিন্তু এখানে অদুর্বল হয়নি, দেখো বিপরীত পদ হচ্ছে সবল, তাহলে এখানে যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হওয়ার কথা, কিন্তু তার জায়গায় এখানে যুক্তিবাক্যের বিধেয় পদের বিপরীত পদ সিদ্ধান্তের বিধেয় হচ্ছে। 3 নম্বর নিয়ম কি, বিবর্তনে গুণের পরিবর্তন হবে, হয় থাকলে নয়, নয় থাকলে হয়, কিন্তু এখানে দেখো গুণের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ দুটোতেই হয়, যুবক হয় সবল আর বৃদ্ধ হয় দুর্বল, দুটোতেই হয় আছে, এখানে গুণের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে 3 নম্বর নিয়ম লঙ্ঘন করে গেল। আর 4 নম্বর নিয়ম, পরিমাণে কোনো পরিবর্তন হবে না, এটা হয়তো মান্য করছে ঠিকই, কিন্তু এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টে নিয়ম যেহেতু বিবর্তনের এখানে মান্য করছে না বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে, তাই আমরা বলতে পারি বস্তুগত বিবর্তন প্রকৃত বিবর্তন নয়। ঠিক আছে, এই হচ্ছে বিবর্তন চ্যাপ্টারের আলোচনা, এখানেই বিবর্তন চ্যাপ্টার শেষ। তাহলে এই যে আলোচনা, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কি পেলাম, কি দেখলাম, যদি আমরা সামারি করি তাহলে কি দাঁড়াবে না, অমাধ্যম অনুমানের যে 3টে ভাগ আমরা পড়বো, সেই 3টে ভাগের মধ্যে দ্বিতীয় ভাগ হচ্ছে বিবর্তন। বিবর্তনের সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞা দেওয়ার পর বিবর্তনের উদাহরণ দিয়েছি, উদাহরণ দেওয়ার পর দেখো বিবর্তনের যুক্তিবাক্য আর সিদ্ধান্তকে কি বলে সেটা বলেছি, যুক্তিবাক্যকে বিবর্তনীয়, সিদ্ধান্তকে বিবর্তিত। তারপর বিবর্তনের 4টে নিয়মের উল্লেখ করেছি, সেই নিয়মের ভিত্তিতে আমরা কোন বচনের বিবর্তন কি হবে, এ বচনের বিবর্তন ই হয়েছে, ই এর এ, আই এর ও, ও এর আই, এই 4টে বিবর্তন আমরা পেয়েছি। আর 4টে বিবর্তন পাওয়ার পর বিবর্তনের আমরা বিভাগ করেছি, বিবর্তনের 2টো ভাগ, একটা হচ্ছে তোমার সমবিবর্তন, একটা হচ্ছে বস্তুগত বিবর্তন। সমবিবর্তন কাকে বলে সেটাও দেখিয়েছি, আর কোন বচনের সমবিবর্তন কি বচন সেটাও আমরা আলোচনা করে আমরা দেখেছি। এ বচনের সমবিবর্তন হচ্ছে এ বচন, ই বচনের সমবিবর্তন হচ্ছে ও বচন, আই বচনের সমবিবর্তন করা যায় না, আর ও বচনের সমবিবর্তন হচ্ছে ও বচন। তাহলে এই সমবিবর্তনের পর আমরা পেয়েছি বস্তুগত বিবর্তন, যেটা তর্কবিদ বেইন হচ্ছে এই বিবর্তনের প্রবক্তা। তর্কবিদ বেইন সমবিবর্তনের সংজ্ঞা দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে যেটা যুক্তিবাক্য তার উদ্দেশ্য আর বিধেয় পদের বিপরীত পদটা হবে সিদ্ধান্তের উদ্দেশ্য আর বিধেয়। আর এই সংজ্ঞার পরিপ্রেক্ষিতে আমরা একটা উদাহরণে নিয়েছি, সেটা হচ্ছে বৃদ্ধরা হয় দুর্বল, যুবকেরা হয় সবল, অথবা যুদ্ধ হয় অমঙ্গলজনক, শান্তি হয় মঙ্গলজনক। এই যে বিবর্তন আমরা উদাহরণ নিয়েছি, এই উদাহরণটাকে ধরে আমরা আবার এটাও দেখেছি যে এই উদাহরণ ধরে যে বস্তুগত বিবর্তন প্রকৃত বিবর্তন কিনা, সেখানে আমরা দেখিয়েছি বস্তুগত বিবর্তন প্রকৃত বিবর্তন নয়, কেননা বিবর্তনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নিয়মগুলো এই বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে মান্য করে না। যেহেতু বিবর্তনের নিয়ম মান্য করে না, তাই আমরা বলতে পারি বস্তুগত বিবর্তন প্রকৃত বিবর্তন কখনোই নয়। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়ের সামারি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বিষয়ভিত্তিক যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা বলবো। এখানে তোমার লজিকের প্রশ্ন যেটা আছে, কতগুলো বাক্য দেবে, সেই বাক্যগুলোকে বচনে রূপান্তরিত করে তার আবর্তন এবং বিবর্তন করতে দিতে পারে, করতে দেয়, যেটা 2020 সালে আমি তোমাদের দেখিয়েছি যে এখানে আবর্তন বিবর্তন করতে দিই। তাহলে বিবর্তন বচন দেবে, তার বিবর্তন করতে হবে, তো তোমাকে মনে রাখতে হবে কোন বচনের বিবর্তন কি বচন। আর একটা যেটা, সেটা হচ্ছে যে বিবর্তন চ্যাপ্টার থেকে তোমাকে এমন একটা লেখা প্রশ্নও দিতে পারে যে বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো, এবং বস্তুগত বিবর্তন প্রকৃত বিবর্তন কি না। এই ওই লেখা প্রশ্নটাও এইরকম 2+4+2 এইভাবে আসতে পারে। অতএব আমরা যেটা আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ধরে নিতে পারি যে 2020 সালে যেহেতু আবর্তনের সংজ্ঞা নিয়ম এটা এসেছিল, তো 2021 সালে অর্থাৎ তোমাদের সময় আবর্তনের জায়গায় বিবর্তনের সংজ্ঞা, নিয়ম এবং বস্তুগত বিবর্তন, এই প্রশ্নটা আসতে পারে লেখা প্রশ্ন হিসাবে। তো আমরা বারবার তোমাদের একই কথা বলছি যে লেখা প্রশ্নকে আমরা একটু এড়িয়ে গিয়ে লজিকের প্রশ্নগুলোই করব। লজিকের ক্ষেত্রে তোমাকে বিবর্তনের ক্ষেত্রে মনে রাখতে হবে কোন বচনের বিবর্তন কি বচন, এটুকুই, তাহলেই তোমরা দেখবে যে ওখানে লজিকটা পারবে। আর বিবর্তনের চ্যাপ্টারের পর, এরপর যে আমাদের চ্যাপ্টারটা আমরা আলোচনা করব, সেই চ্যাপ্টারটা হচ্ছে
বচনের বিরোধিতা বইয়ে তোমরা যদি পাঠ্য পুস্তকে দেখো তাহলে দেখবে যে পদের ব্যাপ্যতা আলোচনা করার পরেই ম্যাক্সিমাম বইয়েতে বচনের বিরোধিতা আলোচনা প্রথমে করা হয়েছে, তারপর এসছে আবর্তন বিবর্তন। কিন্তু আমি একটু আলোচনাটাকে অন্যভাবে তোমাদের সামনে তুলে ধরেছি। তার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে বস্তুগত আবর্তন বিবর্তন এই দুটো জিনিস বোঝার পর যদি তুমি বচনের বিরোধিতা বুঝতে যাও তাহলে তোমার বোঝার পক্ষে এটা সুবিধাজনক। কেননা ওই অমাধ্যম মানে বচনের বিরোধিতা বা বিরোধানুমান এই বিষয়টা একটু তুলনামূলকভাবে এই দুটো বিষয় হচ্ছে জটিল হয়, আর এবং এই দুটো বিষয় তোমার যদি জানা থাকে তাহলে ওখানে সেই আলোচনা বুঝতে আরও সুবিধা হয়। তাহলে যাই হোক, যেভাবেই থাক বইতে আমাদের কি কোথায় রয়েছে, কিভাবে দেওয়া রয়েছে আমাদের লক্ষ্য সেটা নয়। আমাদের লক্ষ্য হচ্ছে লজিক শেখা। আমি শেখার জন্য যেভাবে তোমাদের সুবিধা হবে, অর্থাৎ যেটা তোমাদের উপযোগী হবে, সেইভাবে আমি শেখানোর চেষ্টা করছি। যার জন্য দেখো আমি তোমাদের প্রথম চ্যাপ্টার আলোচনা করিনি, ওই যুক্তি এবং যুক্তির আকারগত সত্যতা, বৈধতা ইত্যাদি চ্যাপ্টারটা আমি আলোচনা করিনি, কারণ সেই চ্যাপ্টারটা আলোচনা করলে তোমাদের সেটা বোধগম্য হওয়ার সম্ভাবনা খুবই কম। সেটা আমরা আলোচনা করব আমরা যুক্তিগুলো বুঝে নিই, তারপরে আলোচনায় ফিরে আসবো। আর ঠিক একইভাবে দেখো আমরা বিরাধানুমান বা বচনের বিরোধিতা আলোচনা প্রথমে না করে আমরা আবর্তন আলোচনা করেছি এবং তারপর বিবর্তন, এরপর আমরা বচনের বিরোধিতা আলোচনা করব। বিরোধিতা চ্যাপ্টারটা আলোচনায় যাওয়ার আগে আমরা আবার বলছি যে এই চ্যাপ্টার, এই যে তিনটে অমাধ্যম অনুমান, এই তিনটে চ্যাপ্টারের মধ্যে প্রথম এই দুটো চ্যাপ্টার থেকে 8 নম্বরের প্রশ্ন আসে। কি প্রশ্ন আছে অলরেডি আমি তোমাদের আগেও বলছি যে 2020 সালে একটা প্রশ্ন এসেছে আবর্তন থেকে। আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়ম উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো এবং এবছরের সরল আবর্তন সম্ভব কিনা। বিবর্তনের ক্ষেত্রে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো এবং বস্তুগত বিবর্তন প্রকৃত বিবর্তন কিনা তা আলোচনা করো। তাহলে 2 + 4 + 2 8 এইভাবে আসে। তো লেখা প্রশ্ন আমরা বারবার এড়িয়ে যাওয়ারই চেষ্টা করব, কারণ আমরা আবর্তন বিবর্তনটাই লজিকে শিখব। এই বিবর্তনের বিষয়টাকে আমাদের ভালো করে মনে রাখতে হবে। আবর্তন বিবর্তন এই দুটোকে নিয়ে আবার যুগ্ম প্রয়োগ হবে, অর্থাৎ আবর্তন বিবর্তন এই দুটো বিষয়কে একসাথে প্রয়োগ করা হয়, সেই যুগ্ম প্রয়োগও আমরা করে দেখব। তো যাই হোক, আমাদের আলোচনা আমাদের বেশ কিছুদিন একটু থেমে গিয়েছিল, অর্থাৎ বেশ কিছুদিন আমি এইচএসের ফাইনালের যে খাতা, সেই খাতা দেখায় ব্যস্ত ছিলাম, যার জন্য আমি কোনো ভিডিও তোমাদের জন্য তৈরি করে উঠতে পারিনি। তো খাতা দেখার চাপটা প্রচুর, কারণ এবারে যারা দূর দূরান্ত থেকে খাতা নিয়ে যাওয়ার কথা হেড এক্সামিনারের কাছ থেকে তারা আসতে পারেনি, যার ফলে আমরা যারা লোকাল রয়েছি আমাদের উপর খাতা দেখার প্রেশারটা একটু বেশি আছে এবং সেটা স্বাভাবিক। তো সেই খাতা দেখার চাপ ছিল, যার জন্য এখনো পর্যন্ত তোমাদের যে আবর্তনের চ্যাপ্টারের পর বিবর্তনটা হয়তো আরও আগে হয়ে যেত, কিন্তু ওই খাতা দেখার যে একটা প্রেশার, সেই প্রেশারের জন্যই ভিডিওটা একটু দেরিতে হলো। এখনও খাতা দেখা চলছে, খাতা দেখছি। একঘেয়েমি এই বিষয় খাতা দেখার একঘেয়েমিটা কাটানোর জন্যই আমি তোমাদের সঙ্গে একটু এই ভিডিওতে আসার চেষ্টা করলাম এবং বিবর্তন বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা এটা একটু পড়লেই বুঝতে পেরে যাবে এবং তারই সঙ্গে সঙ্গে একটু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস, বচন, আবর্তন, বিবর্তন, পদের ব্যাপ্যতা, এগুলো সবই প্র্যাকটিসের বিষয়। একটু প্র্যাকটিস করবে। বুঝতে কোনো অসুবিধা হলে আমি আগেও বলেছি যে নাম্বার আছে, সেই নাম্বারে আমাকে কল ব্যাক করবে, আমাকে ওভার ফোনে আমি তোমাদের সেই সমস্যার সমাধান করারও চেষ্টা করে দেবো। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, পড়াশোনা এইভাবেই চালিয়ে যাও। দ্রুত হয়তো লকডাউন উঠে যেতে পারে। আগস্ট মাসে তোমাদের স্কুল খোলার একটা প্রাথমিক নোটিশ দিয়েছে। তো নোটিশের পর তো নোটিশ আসছে, প্রথমে জুন, তারপর আবার জুলাই, বাদ দিয়ে আগস্ট। জানি না ক্লাস কতদূর কি আমরা করতে পারবো। তো এইভাবে আমাদের আলোচনা এগিয়ে যাক, তোমরাও যাতে লজিক খুব ভালোভাবে শিখতে পারো সেই চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে দিয়ে। আর ভিডিও ছাড়াও তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে ওভার ফোনে জানতে চাইলে আমি অবশ্যই জানাবো। ভালো থেকো, গুড বাই।